নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল করের লেখা একটি ভীষণ চমৎকার প্রেমের গল্প, মন ভালো করা প্রেমের গল্প। গল্পের নাম ইন্টারভিউ। শুনতে থাকুন আজকের গল্প ইন্টারভিউ। কনক হাসতে হাসতে ধনুকের মতন বেঁকে ক্রমশ নুয়ে গেল। হাসির দমও আর থামে না। শেষ আর দম নিতে না পেরে গলা বন্ধ হয়ে এলো। কয়েক মুহূর্ত পরে ধনুকের ছিলে কেটে যাবার মতন তার শরীর সোজা হলো। সোজা হয়ে বসে হাঁপাতে লাগলো। মুখ হাঁ করে বড় বড় শ্বাস নিতে শুরু করলো। হাসির দমকে তার চোখের কোলে জল এসেছে। মুখ কটকটে লাল। অনুকূলচন্দ্র এতক্ষণ এক দৃষ্টে কনকের হাসি দেখছিলেন। এবারে স্ত্রী আশালতার দিকে তাকিয়ে বললেন, একে এক গ্লাস জল এনে দাও, গলা শুকিয়ে গেছে। আশালতার কোলে উলের গোলা, হাতে কাঁটা। উল বুনতে বুনতে হাত কখন থেমে গেছে। মুখে কেমন যেন উদ্বেগ। এমন করে কেউ হাসে নাকি? বাবা, কি মেয়ে! মনের দিকে তাকিয়ে আশালতা বলল, কি সৃষ্টি ছাড়া হাসি তোর! আমার সামনে ওভাবে হাসিস না, ভয় করে। জল খাবি? কনক আঁচলে মুখ মুছে নিল, চশমাও মুছল। তার চোখে মুখে তখনও হাসির ছটা লেগে আছে, তবু হাসির দমকে ক্লান্ত হয়েছে সামান্য। কনক বলল, মানে দোষ আমার বলে আর চোখে অনুকূলচন্দ্রকে দেখিয়ে বলল, হাসাচ্ছেন উনি, আর আমি হাসতে পারবো না? আশালতা উঠল। এক গ্লাস জল হাতের কাছে থাকা ভালো। যেভাবে মেয়েটা হাসে এক নাগাড়ে, ভয় করে। যেতে যেতে আশালতা বলল, তোর চাকরি হবে না, অসভ্যের মতন হাসিস। তোকে কে কলেজে পড়াতে নেবে? আশালতা চলে গেলে কোনো পুরনো হাসির কথাটা মনে করতে করতেই বলল, আপনার কলেজে এমন রত্নটিকে কোথা থেকে আনা হয়েছে জামাইবাবু? কোথা থেকে আনা হয়েছে? পাটনা। গরু। তুমি কি কলকাতার মোষ দেখবে? তাও আছে। ইস, নিজে কোথা থেকে এসেছেন? আমরা এখানে 7 জন কলকাতার রয়েছি, তার মধ্যে 5 জন পো, 2 জন স্ত্রী, মেজরিটি। পুহ আবার কি? কনক চোখ উঁচিয়ে শুধল। ততক্ষণে আশালতা জল নিয়ে ফিরে এসেছে। অনুকূলচন্দ্র বাঁকা চোখে স্ত্রীর দিকে একটিবার তাকিয়ে নিলেন, তারপর বললেন, এক সময় ওটা পুং ছিল। আমরা পুরুষরা প্রবল প্রতাপ ছিলাম। প্রতাপ ছিল আমাদের। হাতে অনসরে তলোয়ারটা থাকতো। এখন তরবারি ভগ্ন, দুর্বল। পুহ, তুই ছাড় তো, পুহও বলতে পারো। তাই বুঝি? কনক আবারও হেসে উঠল। আশালতা বলল, তা পু কেন? ফু বললেই তো হয়। অনুকূলচন্দ্র মাথা নোয়ালেন, সবিনয়ে বললেন, ন কস্মমাত্তন প্রিয়ঙ্করিষ্যে। সংস্কৃত জানি না, সোজা বাংলায় বলুন। কনক বলল। বলে আশালতার হাত থেকে জলের গ্লাস নিয়ে ঢক ঢক করে সবটুকু খেয়ে ফেলল। শীতের দিনেও ঠান্ডা জল অতটা খেয়ে বেশ আরাম পেল কনক। অনুকূলচন্দ্র বললেন, ওটা পুরুষের গুরুমন্ত্র। স্বয়ং কালিদাস দুষ্মন্তের মুখ দিয়ে বলিয়েছিলেন। তুমি তো ভাই পুরুষও ন, বিয়েও করনি। করব মনে করে কোনো প্রিয়জনের সঙ্গে ঘোরাফেরাও করছো না। ওর মানে তুমি বুঝবে না। ওটা আমাদের ইষ্ট সাধনের মন্ত্র।
আশালতা ততক্ষণে নিজের জায়গায় বসেছে। বলল, যখন তখন তোমার ওই সংস্কৃত শ্লোক, না হয় বাংলা কাব্য আওড়ানো। কাজের কাজ কি করছো বলো? যেমন ভগ্নিপতি তেমনি শালী। আগে কাজের কাজ মিটুক, তারপরে যত খুশি হাসি ঠাট্টা করো। অনুকূলচন্দ্র চিন্তিত হবার ভান করে একটা সিগারেট ধরালেন, ধোঁয়া গিলতেও ছাড়তে লাগলেন। আশালতার দিকে তাকালেন একবার। চোখের দৃষ্টিতে কোথাও যেন একটা মতলব ছিল বা ফন্দি। কনক আসার আগে স্ত্রীকে রীতিমতো সব বুঝিয়েছেন। আশালতা সহজে কি বুঝবে? যা হোক, এখনো পর্যন্ত আশালতা কোথাও কিছু মচকায়নি। কনক বলল, আপনি জুবিলি কলেজের পুরনো সিনিয়র প্রফেসর, সংস্কৃত আর বাংলা ডিপার্টমেন্টের হেড, আপনার কোনো ভয়েস নেই? অনুকূলচন্দ্র জবাব দিলেন, আমি এখানে প্যাসিভ ভয়েস। তার চোখ একবার স্ত্রীর দিকে পড়ল, তারপর মুখ ফিরিয়ে কনকের দিকে চেয়ে বললেন, তোমার ব্যাপারটায় যে অ্যাক্টিভ ভয়েস, সে হলো ওই কুসুম হালদার। ওই ছোকরাই বটানি ডিপার্টমেন্ট চালাচ্ছে। পুরনো কথা মনে পড়ায় কনক হেসে ফেলল, বলল, তার মানে যা করবার তা করবে ওই বটানি ব্রহ্মচারী? আশালতা বলল, কুসুমবাবুকে তো তুমি বললেই পারো, তোমার শালি জানলে। শালা জানলে হতো, শালি জানলে হবে না। কেন হবে না? কনক তর্ক করার মতন করে বলল, হবে না, কুসুম তার ডিপার্টমেন্টে মেয়ে লেকচারার নেবে না। বাহ বাহ, মজা আর কি। কেন নেবে না কেন? আপনাদের কলেজ তো কো এডুকেশন, প্রফেসর স্টাফেও কজন মেয়ে তো আছেন, আর আমার বেলায় হবে না? কই বিজ্ঞাপনে আপনাদের কলেজ কমিটি তো লিখে দেননি মেয়েরা দরখাস্ত করতে পারবে না, বরং উল্টো কথাই লেখা ছিল। অনুকূলচন্দ্র জোরে জোরে মাথা নাড়লেন, বললেন, না হওয়াটা অত্যন্ত অন্যায়। জুবিলি কলেজ নতুন, কিন্তু তার ঐতিহ্যে নারী পুরুষ ভেদাভেদ নেই। সারা বিহারে এরকম একটা কি বলে যেন, হ্যাঁ, সহাবস্থানের প্রিন্সিপাল মেনে চলা কলেজ তুমি আর পাবে না। কিন্তু ওই যে যা বললাম, আমাদের বটানি কুসুম সাংঘাতিক রকমের পুং, মেয়েদের দু চোখে দেখতে পারে না। আর কলেজে নিজেদের কলিগ 4-5 জন মহিলার ছায়া মারাবে বলে নিজের ডিপার্টমেন্টের ঘরে সব সময় বসে থাকে যে মানুষ, সে তোমায় তার আন্ডারে চাকরি দেবে? অসম্ভব। মারে, চাকরি দেবার মালিক নাকি উনি? কনক এবারে বেশ রেগে গেছে। অনুকূলচন্দ্র বললেন, তা খানিকটা তো তাই। কাল যখন ইন্টারভিউ দিতে যাবে দেখবে কমিটির একজন মেম্বার, আমাদের প্রিন্সিপাল সাহেব, আর ওই হতভাগা বসে আছে। ওর ডিপার্টমেন্ট, ওই যা করবার করবে। আমাদের এখানে সেটাই নিয়ম, কিংবা প্রপার ওয়ে বলতে পারো। কাজেই চান্স নেই ধরতে পারো। কনক উত্তেজিত হয়ে বলল, ভদ্রলোক এমন অসভ্য কেন? ওই রকমই। আমার প্রপার কোয়ালিফিকেশন রয়েছে, আমার হাই সেকেন্ড ক্লাস। আমার তো মনে হয় ফার্স্ট ক্লাস, সুপিরিয়র ক্লাস। অনুকূলচন্দ্র চোখ মোটকে হাসলেন, যে পাবে বুকে ধারণ করবে। ই আর কি মারবেন না, ভদ্রলোককে আমি ফেস করব, দেখি না কি করে। আমি মামলা করব। তুমি তো গাইতে টাইতেও পারো, তার সঙ্গে বটানি পড়াবার কি সম্পর্ক? না, কিছু নয়, এমনি বললাম, মেয়েদের আর 5টা গুণও তো ধরতে হয়। আশালতা এবার বলল, তুই তো কি সুন্দর থিয়েটার করতেও পারতিস। সেই যে একবার কি একটা বইয়ে যেন প্যান্ট কোট পরে সাহেবও সেজেছিলি, খুব বড় পার্ট, কি সুন্দর মানিয়েছিল তোকে। কনক রীতিমতো রেগে গিয়েছিল, বলল, আমি কি এখানে থিয়েটার করতে এসেছি?
অনুকূলচন্দ্র গভীর মনোসংযোগে কি যেন ভাবছিলেন, অন্তত সেরকম ভান করছিলেন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে এবং ভাবতে ভাবতে হঠাৎ বললেন, ওই যে। আশালতা তাকালো, কনকও তাকালো। কনক কিছু বুঝতে পারল না। সামান্য তফাতে কলেজ হোস্টেলের মাঠে কয়েকটা ছেলে ক্রিকেট খেলছে। অনুকূলচন্দ্র কনককে কাছে ডাকলেন, আঙুল দিয়ে দূরে একটি মানুষকে দেখিয়ে দিয়ে বললেন, ওই যে দেখছো না, পাজামা পরে হেঁটে যাচ্ছে, গায়ে একটা গরম ফতুয়া। ওই লোকটাই কুসুম হালদার। ও হস্টেলেই থাকে, সুপারিনটেন্ডেন্ট। আমি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট বলে ফ্যামিলি কোয়ার্টার্স পেয়েছি। ও আমার অ্যাসিস্ট্যান্ট। কিচ্ছু করে না, সব ঝক্কি আমায় বইতে হয়। হতভাগা কি করে পায়চারি করছে দেখেছ, যেন কত বড় ফিলোজফার। কনক বিরক্ত চোখে দূরের মানুষটাকে দেখল। অসভ্য, ডাটি। কাল একবার দেখে নেবে কনক, ইন্টারভিউয়ের সময়। চাকরি হবে না, না হোক, চাকরির জন্য তার গরজ নেই। নিহাত এখানে দিদি জামাইবাবু আছে, আর সদ্য সে পাশ করে বেরিয়েছে, তাই চাকরি করবার শখ হয়েছিল। লোকটাকে কাল শিক্ষা দিতেই হবে। কনক বলল, আপনাদের বটানি ব্রহ্মচারীকে কাল আমি দেখে নেব। অনুকূলচন্দ্র হঠাৎ মুখ ফেরালেন, শালির দিকে তাকালেন, তারপরে স্ত্রীর দিকে। চোখে মুখে একটা ফোন দিয়ে এবং চাপা হাসি ভেসে উঠেছে। কনকের হাত ধরে ফেললেন, বললেন, একটা কাজ করো না, কালকে হবে অফিসিয়াল ইন্টারভিউ, আজ একবার আনঅফিসিয়াল প্রিভিউ হয়ে যাক না। কুসুম একটু জব্দ হোক, একটা শিক্ষা দিয়ে দাও। অনুকূলচন্দ্র বললেন। তারপর কুসুম হালদারকে জব্দ করবার যে ফন্দিটা মাথায় এসেছে তা শালী ও স্ত্রীর কাছে ব্যাখ্যা করতে লাগলেন। আশালতা বলতে লাগলো, না না, ছি ছি, তোমার কি মাথা খারাপ? হোস্টেলে ছেলেগুলো রয়েছে না। কনকও মাথা নাড়তে লাগলো, যা ফাজলামি আর কি, শেষ পর্যন্ত কেলেঙ্কারি হবে। না না, ও আমি পারবো না। আশালতা যতই না করুক, তাতে তেমন জোর ছিল না। তার আপত্তিটা কৃত্রিম কিনা তাই বা কে জানে। কনকও অবশেষে নিমরাজি হল। লোকটাকে একটু শিক্ষা দেওয়ার দরকার বলেই হয়তো। অনুকূলচন্দ্র বললেন, ঘাবড়াবার কিছু নেই, আমি তো রয়েছি, যথা সময় তোমাকে উদ্ধার করব। কনক হেসে বলল, করুন, যা খুশি করুন, আমি উঠলাম। যা শীত, স্নান করে রোদ পুয়ে নিয়ে গে, তারপর খেয়ে দিয়ে নাক ডাকবো। কাল গাড়িতে সারা রাত জেগে এসেছি। কনক ও আশালতা উঠে গেল। রাত প্রায় 8টা হবে। হস্টেলের দোতলার একেবারে এক প্রান্তের একটি ছোট ঘরে কুসুম বিছানার কাছে হেলানো চেয়ারে চাদর ঢাকা দিয়ে শুয়ে শুয়ে বই পড়ছিল। বেশ শীত, জানলা প্রায় বন্ধই, দরজা আধ ভেজানো, মোটা একটা পর্দা ঝুলছে দরজায়। কাল কলেজ হয়ে বড়দিনে ছুটি শুরু হবে। হোস্টেলে আজ খাওয়া দাওয়া হাসি তামাশার ধুম পড়েছে। বেশিরভাগ ছেলেই কাল দুপুর নাগাদ বাড়ি পালাবে, তারপর হস্টেল ফাঁকা। কুসুমের পিঠের দিকে টেবিল, টেবিলের উপর কেরোসিন ল্যাম্প, কিছু বই, কাগজপত্র, ঘড়ি, চায়ের কাপ টেবিলে। একপাশে একটা বইয়ের র্যাক, আলনা, উত্তরের দেওয়াল ঘেঁষে বেতের গোল টেবিলের উপর স্তূপীকৃত কাগজ। দরজায় খুব মৃদু টকটক শব্দ হলো। তারপর পর্দা সরিয়ে একটি মুখ উঁকি দিল। কুসুম মুখ তুলে তাকালো। কে? পর্দা সরিয়ে একটি মূর্তি প্রবেশ করল। গায়ে লম্বা গরম কোট, অনেকটা অলেস্টার মতন, গলা জড়িয়ে পুরো একটা মাফলার, বুকের কাছে একটা প্রান্ত ঝুলছে, কপাল কান ঢাকা টুপি, মাথা দেখা যাচ্ছে না। পরনে পাজামা নাকি মালকোচা মারা ধুতি, কুসুম ঠিক বুঝতে পারল না। কোনো ছাত্র যে নয় তা বুঝে এবং চোখে চশমা ও বেশভূষার আড়ম্বর দেখে কুসুম যেন কেমন বিমূঢ় হয়ে পড়েছিল প্রথমটায়।
তারপর পিঠ সোজা করে বসতে বসতে বলল, কি চাই? আগন্তুক অতি ভক্তি ভরে হাত তুলে কুসুমকে নমস্কার করল। কুসুম নমস্কারের বিনিময় শুধু একটু মাথা নোয়ালো। কাকে চাই আপনার? মাফলারের প্রান্তটা মুখের কাছে ধরে যেন কাশি সামলাচ্ছে। কনক গলা স্বর লুকোবার চেষ্টা করে বলল, প্রফেসর হালদারকে। কুসুম ঠিক বুঝল না, কানে কেমন যেন লাগলো কথাটা। পিঠ আরো একটু সোজা করল। আমি আমি প্রফেসর হালদার। জানি জানি। কুসুম সামনের মূর্তিটির আপাদ মস্তক ভালো করে দেখবার চেষ্টা করল। টেবিল বাতিটায় তেমন আলো হয় না। হাত বাড়িয়ে বাতির পলতে উস্কে দিতেও কেমন সংকোচ হলো। কি দরকার আপনার? কুসুম খুব নজর করে মূর্তির পা দেখতে লাগলো। বসবো একটু? বসবো? অন্য পক্ষ বলল, বসুন। বইয়ের একের দিকটায় আবছা অন্ধকার যেখানে বেশ গাঢ়, কনক সেখানে একটা চেয়ার টেনে বসল। কুসুম অপেক্ষা করলো কয়েক মুহূর্ত, বলল, বলুন। এখানে বড় ঠান্ডা, বেশ শীত। হ্যাঁ, কি দরকার বলুন। এ সময় গরম এক পেয়ালা চা পেলে। এখানে চায়ের ব্যবস্থা নেই। টেবিলে কাপ দেখছি। কাপ? এটা কলেজ হস্টেল, চায়ের দোকান নয়। বললে চা করে এনে দেবে না? কুসুমের ধৈর্যচ্যুতি ঘটল। হাত বাড়িয়ে আলোটা যতটা পারল উজ্জ্বল করে দিল। দিয়ে ভালো করে কনককে দেখল। তারপর লাফ মেরে উঠে দাঁড়ালো। আপনি কে? এখানে কেন এসেছেন? কনক মুখ টিপে হাসল, বলল, গলার স্বর ধরে চিনতে পারলেন বুঝি? কে আপনি? কি দরকার? বলছি বলছি, অত ব্যস্ত কেন? এক পেয়ালা চা পেলে সত্যি বড় খুশি হতুম। গলায় যা ব্যথা এই ঠান্ডায়। বাড়াবাড়ি করছেন। রাগ করছেন? বসুন না আপনি। আমার খুব খারাপ লাগছে, না বসলে কি করে বলি। কি ভেবে কুসুম আবার বসল। তাড়াতাড়ি বলুন। আমার নাম কনক রায়, বটানি নিয়ে পাশ করেছি এবছর, ক্যালকাটা ইউনিভার্সিটি, হাই সেকেন্ড ক্লাস। এখানে চাকরির দরখাস্ত দিয়েছি, কাল ইন্টারভিউ তো। আপনাকে একটু ধরতে, মানে এই সামান্য আলাপ পরিচয় করে যেতে এসেছি। কুসুম নাক দিয়ে শব্দ করল, অদ্ভুত ধরনের। তারপর বলল, এটা কলেজ নয়, হস্টেল, ছেলেরা থাকে। কেন, ছেলেরা কি বাঘ? না, মানে এই চেহারায় এইরকম পোশাক পরে। মারে, মেন পোশাকে রাতের বেলায় আপনার সঙ্গে দেখা করতে এলে ভালো হতো কি? ঢুকতে পেতাম ভিতরে, পাঁচজনের চোখে পড়তো। এই পোশাকে কেউ বুঝবে না, কেউ বুঝবে না কিছু। চাকর বাকররা তো দেখলো আমাকে, কেউ কিছু বলল না। এক নজরে আমায় কি ধরা যায়? আপনিও প্রথমে পারেননি, ঠিক না? কনক হাসল। সে মাথা টুপি খুলল, গলার মাফলারটাও সরালো। মাথা গরম হয়ে যাচ্ছে, গলাটাও আটকে আসছে। কুসুম কেমন যেন চমকে গেল, কান পেতে বাইরের শব্দ শুনল। তারপর বলল, হাসবেন না, জোরে জোরে কথাও বলবেন না, প্লিজ। কনক চোখের কেমন এক ভঙ্গি করল। তারপর বলল, আপনি আপনার ডিপার্টমেন্টে মেয়ে লেকচারার নেবেন না, তাই একটু বলতে এলুম। কুসুম এতক্ষণে খানিকটা ধাতে এসেছে, বলল, কে বলল? কে বলল আপনাকে? আমার ডিপার্টমেন্টে মেয়ে লেকচারার নেওয়া হবে না? শুনলাম, একজন বললেন। তিনি কে? নাম তো জানি না। আমি একজনের নামে চিঠি এনেছিলাম কলকাতা থেকে, তারই জানাশোনা কোনো এক প্রফেসর, আপনাদের কলেজেরই। কুসুম ঠোঁট কামড়ে কি যেন ভাবল। দুপলক দেখল কনককে,
তারপর বলল, আপনি এখানে ক্যানভাসিং করতে এসেছেন? হ্যাঁ, মানে না, সুপারিশ ঠিক নয়, রিকোয়েস্ট করতে এসেছিলাম। চাকরিটা আমার বড় দরকার, ঘাড়ে মস্ত বড় ফ্যামিলি। কলকাতায় থাকেন? হ্যাঁ। কোথায়? হরিশ মুখার্জি রোডে। বাড়িতে কে কে আছেন? মা, বাবা, ভাই, বোন, সে অনেকে, বড় সংসার। আপনি ম্যারেড নাকি আনম্যারেড? দেখতেই তো পাচ্ছেন। ভেজিটেবল সেল আর অ্যানিম্যাল সেলে তফাৎ কি? মানুষটা তার সঙ্গে ইয়ার্কি মারছে নাকি? কনক যা যা ভেবে এসেছিল, এখানে এসে দেখছে তার বিপরীত হাওয়া বইছে। কোথায় কনক নেবে আপার হ্যান্ড? জামাইবাবু যা বলে দিয়েছিলেন তা তো নয়, ওই কুসুমই এখন আপার হ্যান্ড নিচ্ছে। ব্যাপার কি? এ মানুষ তো জামাইবাবুর ব্যাখ্যা মতন গরু বা ছাগল নয়, যথেষ্ট শেয়ানা। কি হলো, জানেন না? জাল ডিগ্রি নিয়ে এসেছেন চাকরি খুঁজতে? কুসুম বিদ্রুপ করে বলল। কনক চটে গেল। কোথাকার একটা পার্টনার পাশ করা ছেলে তাকে বটানি বোঝাবে? হাস্পর্ধা কত! কনক বলল, তফাৎ, অনেক তফাৎ, যেমন আপনাতে আমাতে। কুসুম থ মেরে গেল। কোনো রকমে ঢঙ্কিলে বলল, রসিকতা করছেন? আপনিই করছেন। ফার্স্ট ইয়ারের ছেলে যা জানে তা আমায় জিজ্ঞেস করবার মানে কি? আপনার তো জাল ডিগ্রি। জাল? হ্যাঁ, পোশাকের মতন। তাহলে আমিও বলবো আপনি জোচ্চোর। কুসুম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বললেন? বললাম আপনি জোচ্চোর। বাহ, চমৎকার! কি ল্যাঙ্গুয়েজ! আপনি এসেছেন কলেজে চাকরি নিতে? চাই না, চাই না আপনার চাকরি। এমন অসভ্য মানুষের আন্ডারে কোনো মেয়ে চাকরি করতে পারে না। আপনার মতন সভ্য মেয়েকেও কেউ চাকরি দেবে তা তো মনে হয় না। থামুন, আমাকে সভ্যতা শেখাবেন না, আগে নিজে শিখুন। আপনি দয়া করে চেঁচাবেন না, এটা হোস্টেল। আমি চেঁচাবো? লোকে অন্যরকম ভাববে। কি কি ভাববে? কনকের মাথায় যেন আগুন জ্বলে উঠল দপ করে। আপনি কি মিন করলেন? না, তেমন কিছু না, আর পাঁচজনে যা ভাবতে পারে তাই বললুম। অসভ্য, আনকালচার্ড কোথাকার! কনক রাগে কাণ্ডজ্ঞানহীন হয়ে উঠে পড়ল। সে চলে যাচ্ছে। কুসুম দু লাফে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। পথ আটকে দিল কনকের। আরে আরে, এভাবে যাচ্ছেন কি? মাথা ঠান্ডা করে যান, নিচে ছেলেরা রয়েছে। জানতে পারলে যে আমার চাকরি যাবে। যাক, আপনার চাকরি যাওয়াই দরকার। মাথা টুপিটা পরুন, চুল দেখা যাচ্ছে। চুলের খুব বিউটি তো আপনার। জঙ্গলি কোথাকার! মাফলারটাও আরো একটু কলার তলায় নামান, আর ওভারকোটের কলারটা তুলে বুক, মানে সরি, ছাতি ঢেকে নিন। মানে আপনার ছেলেগুলোর যা দৃষ্টি! ইডিয়েট! কনক রাগের মাথায় কুসুমকে ঠেলে ধাক্কা মেরে বেরিয়ে যাবার চেষ্টা করল। কুসুম দরজাটা বন্ধ করে দিয়েছে। না না, এভাবে আপনি যেতে পারবেন না। মাথা ঠান্ডা করুন। যেমনভাবে এসেছিলেন সেইভাবে চুপি চুপি চলে যেতে হবে, যেন কেউ জানতে না পারে। আমায় বিপদে ফেলে আপনি পালাবেন তা হবে না। অগত্যা কনক গরম টুপিটা মাথায় পড়ল, মাফলারটা গলায় জড়ালো, কোটের কলার উঁচু করল। এইসব করতে করতে তার মুখে যা আসছিল কুসুমকে বলে যাচ্ছিল। বাঁদর, গরু ইত্যাদি শব্দ প্রয়োগেও কার্পণ্য ছিল না। এমন সময় বারান্দায় পায়ের শব্দ। কুসুমের ঘরের দিকেই আসছে। কুসুম আতঙ্কের একটা শব্দ করে দিশেহারা হয়ে কনককে খপ করে ধরে ফেলে টানতে টানতে বিছানার কাছে নিয়ে গেল। লুকিয়ে পড়ুন খাটের তলায়, লুকিয়ে পড়ুন! কি সর্বনাশ! লুকিয়ে পড়ুন! বলতে বলতে সে টেবিলের বাতিটাও নিভিয়ে দিল।
ঘর অন্ধকার। খাটের তলায় হাতখানা লুকোতে পেরেছে কনক। অন্ধকার হয়ে যাওয়ায় সে আঁতকে উঠে শব্দ করল। কুসুম কনকের পাশে মাটিতে বসে ফিসফিস করে বলল, চুপ চুপ। ঘর অন্ধকার এবং নিঃশব্দ। বাইরে কে যেন কুসুমকে ডাকল। কুসুম বলল, সর্বনাশ, অনুকূল্লা যে। কনকের বুক ধক করে উঠল। জামাইবাবু। বাইরে অনুকূলচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকবার কাশলেন। জামাইবাবু বলেছিলেন পিছনে আমি আছি, তুমি নির্ভয়ে এগিয়ে যাও। এই কি জামাইবাবুর পিছনে তাকা। কনক রাগে দুঃখে ভয়ে লজ্জায় খেপে গিয়ে হাত বাড়িয়ে কুসুমের জামা ধরে কি যেন বলতে গেল। জামার বদলে কুসুমের চুলের গোছা তার মুঠোয় এলো। বেশ জোরে ঝাঁকুনি দিয়ে কনক বলল, এটা কি করলেন আপনি? হাঁদা গাধা কোথাকার! ঘরের দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দিলেন যে। এখন কি হবে? বাইরে জামাইবাবু। কুসুম বলল, বড্ড লাগছে, চুল ছাড়ুন। আপনি ঘরের দরজা বন্ধ করলেন কেন? বন্ধ নয়, ভেজানো রয়েছে। ন্যাকামি করবেন না, অন্ধকার ঘর, দরজা ভেজানো। আমরা দুজনে এখানে, এর কৈফিয়ত কি? কৈফিয়ত দিতে হবে না, নেক্সট চান্সে দেখবেন দরজায় কিল দেব। প্লিজ বিশ্বাস করুন, অনুকূল্লা জানেন, প্রি অ্যারেঞ্জড। কুসুম বোধহয় হেসে ফেলল। কনক আকাশ থেকে মাটিতে পড়ল। প্রি অ্যারেঞ্জড? প্রি অ্যারেঞ্জড? ও, এই মতলব। অনুকূলচন্দ্রকে হাতের কাছে না পেয়ে কুসুমকেই আবার খামচে ধরল কনক। কুসুম যন্ত্রণায় শব্দ করে উঠল, আহ, ছাড়ুন। কনক বলল, দোচ্চর, দোচ্চর কোথাকার? কুসুম বলল, জাল, জাল কাহাকার। তারপর দুজনেই কেন যেন হেসে উঠতে গিয়ে সামলে নিল। যদিও ওদের পরস্পরের চোখ মনে মনে পরস্পরকে হাসতে দেখেছিল। শেষ হলো আজকের গল্প, বিমল করের লেখা গল্প ইন্টারভিউ। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামত জানবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি, কারণ আপনাদের মতামত আমাকে অনেক উৎসাহিত করে, আমাকে সমৃদ্ধ করে। বিমল করের লেখা আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি। অবশ্যই না শোনা হয়ে থাকলে শুনতে পারেন বিমল করের লেখা কাজঘর। আর রোজকারি মতো আমার পুরনো কথাগুলি আরও একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন পুরো এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, সবাইকে বলছি নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। আর আপনাদের অবসরের সময়, দিনের যে কোনো একটি সময় আমার কবিতা পাঠ চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করবেন, কারণ এই চ্যানেলে আমি চেষ্টা করছি প্রতিদিনই একটি করে নতুন গল্প পড়ে শোনাতে। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।